এরপর শাকিল আর অন্তর ওদের দিয়ে দেই পার্কে ঢুকতে যাবে। তখনই কিন্তু ছেলে শাকিল, অন্তর, বৃষ্টি আর ফাইমকে পথ আটকে দাঁড়ায়। কোথায় যাও সুন্দরী? ওই, মুখ সামলে কথা বল। ও বাবা, এই তো দেখছি মুখে কথা ফুটেছে। তুই জানিস আমি কে? তুই জানিস আমরা কারা? ফাইম বৃষ্টিকে ইশারা করে থামতে মানা করে, যা শাকিল আর অন্তর ঠিকই করে। শাকিল আর অন্তর এতটুকু বুঝতে পারছে ওরা অন্য কিছু বলতে চেয়েছিল, কিন্তু ফাইমা মেয়েটা ইশারায় করায় কিচ্ছু বলেনি। আমরা মানে বুঝলাম না। ও, আপনাদের বলেনি? আমার কথা বলেছে। কিন্তু আপনাদের এত ক্ষমতা কি করে আসলো? আসলে কথাটা হচ্ছে, ফাইমার কথাতে বোঝা যাচ্ছে ওরা কিছু লুকাচ্ছে, কিন্তু কি লুকাচ্ছে তা বুঝতে পারছে না। তবে এই ভেবে ওরা বুঝতে পারছে না ওরা যখন নিজেদের মাঝে কথা বলতেছে তখন ওই ছেলেগুলো কোনো কথাই বলেনি, এবং কি শাকিল যখন ওদের দিকে তাকিয়েছিল তখন ওদের হাত পা কাঁপছে। এতে করে ওদের আর বুঝতে বাকি রইল না এটা কোনো চক্রান্ত হতে পারে, কিন্তু কে করতে পারে তা বুঝতে পারছে না। আপনারা দুজনে কি ভাবছেন? তখনও ওরা দুজনই ভেবেই চলেছে, কিন্তু কিছুতেই মেলাতে পারছে না কি হতে পারে। এই যে কোথায় হারিয়ে গেলেন? না, কোথাও না। ছেলেগুলো কোথায়? ওরা ভয় পেয়ে চলে গেছে। ওরা এখানে কাকে ভয় পাবে আর কেনই বা পাবে? ওরা তো এখানকার লোক। আসলে ওরা আমাদের আব্বুর নাম শুনে ভয় পেয়ে চলে গেছে। শাকিল ভাবছে এখানে কোনো একটা রহস্য আছে, এদের কয়েকটা ছবি তুলে রাখতে হবে, আর এই নিয়ে আকাশের সাথে কথা বলতে হবে। এদের আসল পরিচয় কি আমাদেরও খোঁজ খবর নিতে হবে। কি ভাবছেন? ভেতরে চলেন। তবে চিন্তা নেই, আমাদের কাছে আছে, চলুন, আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা কি যে বলেছেন আমাদের বন্ধু ইয়েন পাঠিয়ে দিয়েছে, কিছুক্ষণ পর ব্যাংকে গিয়ে উঠিয়ে আপনাদের দিয়ে দেব। তার দরকার হবে না, আমরা বাঙালি, যদি বাঙালিকে না দেখি তাহলে আর কে দেখবে বলুন? কথাটা ঠিক বলেছেন। তাহলে চলুন ওই দিকটায় বসি। হ্যাঁ চলেন। ওই দিন চারজন মিলে অনেক আড্ডা দেয়। এরই মধ্যে বৃষ্টির ফোনে একটা কল আসে, সেজন্য বৃষ্টি কলে রিসিভ করে একটু দূরে যায় কথা বলতে। ওখানে কিছুক্ষণ কথা বলে, কিন্তু শাকিল আর অন্তর ঠিকই তা খেয়াল করে, কেননা বৃষ্টি ফোনে কথা বলছে আর কিছুটা ভয় পাচ্ছে, সাথে চিন্তিতও মনে হচ্ছে। বৃষ্টি কথা বলে আবারও ওদের সাথে যোগ দেয়। কে ফোন করেছিল? আপু ফোন করেছিল। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পেয়ে আছেন, সাথে চিন্তিত। না, তেমন কিছু না। আজ তাহলে আমরা উঠি। এত তাড়াতাড়ি চলে যাবেন? আসলে ভাইয়া আব্বু কল দিয়েছে, সেই জন্য। কথাটা বলে ফাহিমাকে ইশারা করে। চাচা যখন কল দিয়েছে তাহলে আর সময় নষ্ট না করে চল। তাহলে আজকে আমরা উঠি, আপনাদের ঠিকানাটা দিয়ে যান। ঠিকানা লাগবে না, নাম্বার তো আছেই। ও তাই তো, তাহলে আমরা আসি। ওরা ওখান থেকে বের হয়ে আসলো। বৃষ্টি আর ফাইমার সামনে একটা কালো গাড়ি এসে থামলো, আর ওই গাড়িতে বৃষ্টি আর ফাইমা উঠে চলে গেল। যদিও ব্যাপারটা সাধারণ না এই কারণে গাড়িটা তেমন সাধারণ গাড়ি না, আর এসব গাড়ি মাফিয়া লোকেরা বেশি ইউজ করে, কিন্তু শাকিল আর অন্তর আজও এইটা মিলাতে পারছে না। আমাদের মাথা ঘামিয়ে লাভ, সেই আকাশকে বলবো, ওই 1 মিনিটে সব সমস্যার সমাধান করে দেবে। ঠিক আছে, চল আমরা হোটেলে চলে যাই। এটা নিয়ে আকাশের সাথে আজকে আলোচনা করব। সাথে ওর তো জায়গা দেখার কথা, ওটা আর এটা নিয়ে আলোচনা করে সমাধান করে নেব। ওর যে নলেজ না হলে কি 54টা দেশের মাফিয়াকে একটা হ্যান্ডেল কি করে? সময় নষ্ট করে লাভ নেই, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে, চল তাড়াতাড়ি যাই, অনেক কাজ পড়ে আছে। ও চলে আসে। হোটেলে এসে দেখে আকাশ এখনও আসেনি, সেজন্য ওরা আকাশকে কল করে, কিন্তু আকাশের ফোন বন্ধ থাকায় ওরা অনেক ভয় পায়। এই ভেবে আকাশের ফোন তো কোনো সময় বন্ধ থাকে না, কিন্তু এখন বন্ধ কেন পাচ্ছে, সেই জন্য ওদের চিন্তা অনেক বেড়ে যায়। এদিকে আকাশ ওই জঙ্গলের ভেতর অনেক ধরনের ঘটনার সাথে কিছু কাজ দেখে। ওইগুলো দেখে আকাশ অনেক কিছু বুঝতে পারে, যা আপনারা এখন না জানলেও পরে জানবেন। মাঝে মাঝে কিছু কথা আছে যেগুলো গল্পের জন্য সিক্রেট রাখা দরকার, না হয় গল্পের মজাই চলে যাবে। সেজন্য আকাশ জঙ্গলের ভেতর কি দেখেছিল তা আপনারা সামনে জানতে পারবেন। তবে এতটুকু জানিয়ে দিই, জঙ্গলে কি দেখেছিল এই ব্যাপারটা আপনার অন্য দিক নিয়ে যাবেন না।
এই রাতের মতো কাজ শেষ করে আকাশ যেই না জঙ্গল থেকে বের হতে যাবে তখনই আকাশের পায়ের নিচে একটা শুকনো ডাল থাকায় ওটা ভেঙে যায়। এতে কিছুটা আওয়াজও হয়। এই আওয়াজের ফলে ওখানে থাকা সবাই সজাগ হয়ে যায়। সাথে এই আওয়াজটা কোথা থেকে আসলো তা বোঝার চেষ্টা করছে, সাথে কেউ এখানে এসেছে কিনা তা দেখতে সবাই জঙ্গলে ছড়িয়ে পড়ে। এখন আকাশ তো ধরা খেলে সব শেষ হয়ে যাবে, সেজন্য আকাশ একটা বটগাছের ভিতর লুকিয়ে পড়ে। এখন হয়তো আপনারা ভাবছেন বটগাছের ভেতর লুকালো কি করে? আসলে কিছু কিছু বটগাছ আছে যেগুলোর নিচ দিয়ে মানুষ সহজে চলাচল করতে পারে, কিন্তু বটগাছের লতা থাকায় আকাশ ওই লতাগুলো গায়ের সাথে পেঁচিয়ে নেয় যাতে করে আকাশকে কেউ না খুঁজে পায়। ওই লোকগুলো অনেক খোঁজাখুঁজির পর ও কাউকে পেল না, সেজন্য ওরা ওদের আস্তানায় চলে যেতে চাইলে আকাশও ওদের পিছু পিছু গিয়ে ওদের আস্তানা দেখে আসে, কারণ হয়তো একটা সময় কাজে লাগবে। এইদিকে এত কিছু হয়ে গেল, কিন্তু আকাশ ফোনটা বের করে দেখে রাত 1টা বাজে, কিন্তু সিমে নেটওয়ার্ক নেই। সেজন্য আকাশ যত দ্রুত পারে জঙ্গল থেকে বের হয়ে আসে। ওখান থেকে বের হওয়ার সাথে সাথে সিমে নেটওয়ার্ক আসে, আর নেটওয়ার্ক পাওয়ার সাথে সাথে আকাশের ফোনে মেসেজ আসতে থাকে। মেসেজগুলো চেক করে আকাশ গাড়ি নিয়ে হোটেলে চলে আসে। হোটেলের ভেতর ঢুকে আকাশ রুমের দরজার পাশে কাঠ দেখায় আর দরজা খুলে যায়। দরজা খোলার অবস্থা দেখে শাকিল আর অন্তর ওইদিকে বন্দুক তাক করে, কিন্তু আকাশকে দেখে বন্দুক নামিয়ে নেয় এবং দুজনে আকাশকে দেখে জড়িয়ে ধরে। এতক্ষণ কই ছিলি তুই? একটা জঙ্গলের ভেতর ছিলাম। কিন্তু তোর বন্ধু কেন ছিল জানিস? তোকে ফোনে না পেয়ে কতটা টেনশন হচ্ছিল। আসলে জঙ্গলের ভেতর নেটওয়ার্ক ছিল না, সেজন্য। সব কিছু বাদ দিয়ে তুই যে সুস্থভাবে ফিরে এসেছিস এটাই অনেক। তুই কোনো জঙ্গলে গিয়েছিস, যদি আমাদের বলে রাখতি তাহলে আমরা না হয় তোকে খুঁজে আসতাম। দেখ, আমি তো এখন ঠিক আছি, আর ওখানে অনেক মাফিয়ার আড্ডা চলে ওই জঙ্গলে। কি বলিস? তাহলে তো ওই জঙ্গলে মিটিং ঠিক করা ঠিক হবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। একটা কাজ কর, এখানকার মাফিয়াদের বলে দে ওদের সাথে মিটিং ক্যান্সেল। তাহলে তোর মিশনের কি হবে? ওটা আমরা 3 জনে খুঁজে নেব। তবে এতটুকু জেনে রাখ, এখানকার কাউকে বিশ্বাস করতে চাবি না, এবং কি আজকে যে মেয়ে 2টার সাথে ছিল ওদেরকেও না। আসলে আমাদের ওই মেয়ে দুটোকে অনেক অদ্ভুত লাগছে, যেমন আর কয়েকটা সাধারণ মেয়েদের মতো ওরা চলাচল করে না। এরপর শাকিল আজকে ঘটে যাওয়া সব ঘটনা আকাশকে বলে। আপনারা ওই ঘটনা জানেন, সেজন্য এখন আপনাদের বলে পর্ব বড় করতে চাই না, কিন্তু আকাশকে তো বলতেই হবে। যেহেতু আকাশকে বলা শেষ, তাহলে গল্পে আসা যাক। আচ্ছা, তোরা আমাকে মেয়ে দুটোর ছবি দেখালি না। তোকে দেখাতেই ভুলে গেছি, দাঁড়া দেখাচ্ছি। এই রে, আমার মোবাইলে তো ছবি নেই। তোর মোবাইল থাকবে কি করে? ছবি তো আমার মোবাইল দিয়ে তুলেছিলি। বেশি কথা না বলে ছবিগুলো দেখা। অন্তর মোবাইল বের করে আকাশকে ছবিগুলো দেখায়। ছবি দেখে তো আকাশ আশ্চর্য হয়ে যায়, কেননা ছবির মেয়েগুলো কেউ আকাশের চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় যেন দেখেছে তা মনে করতে পারছে না। কিরে, ছবিগুলো দেখে কি ভাবছিস? না, কিছু না। তবে ছবির মেয়েগুলোকে আমার কেমন চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি তা মনে পড়ছে না। এতটুকু তোরা মাথায় রাখ, এখানে কেউ যাতে আমাদের ব্যাপারে না জানে। তোরা কিন্তু মেয়ে দুটোর সাথে বেশি ফ্রি হতে যাবি না। সাথে কি হয় না হয় আমাকে জানাবি। কোনো সমস্যা? সমস্যা কি না জানি না, তবে এতটুকু মনে রাখ, আমাদের ধরার প্ল্যান চলছে। মানে? তোকে মানে বোঝাতে পারবো না, শুধু এতটুকু তোরা দুজনে মনে রাখবি, কোথাও নিজের পরিচয় এবং তোদের আসল রূপটা যেন কেউই না দেখে। কিন্তু আমরা তো ওদের আমাদের নামটা বলে দিয়েছি। আচ্ছা, নাম কোনো ব্যাপার না, কিন্তু কোনো ঝামেলার মধ্যে পড়ে নিজেদের আসল রূপে ফিরে আসিস না, তাহলে সবাই তোদের সন্দেহ করবে। তাহলে কি আমরা মেয়ে দুটোর সাথে কথা বা দেখা করব না? দেখা করতে পারিস, তবে যেখানে যাবি আমাকে বলে যাবি। কোন রেস্টুরেন্টে খাবি, কোন পার্কে বসবি, এক কথায় সব কিছু। তা না হয় বললাম। আকাশ মনে মনে ভাবে এমনটা করলে ওরা এখন ফ্রিভাবে চলতে পারবে না। এছাড়া আরও একটা উপায় আছে, এতে করে আমাকে কিছু না জানালেও চলবে। কি সেটা? তোদের দুজনের বাম হাতটা দে। কেন? তোদের হাত দুটো কেটে রেখে দিব। আরে আমরা তো মজা করেছিলাম, এই নে কি করবি কর। ওরা দুজন হাত বাড়িয়ে দিলে আকাশ ওদের হাত দুটো ঘড়ি বেঁধে দেয়। ঘড়িগুলো তো সুন্দর আছে, এখন খুলে রেখে দিই, কোথাও বের হলে তখন পরে নেব। এই না, তাহলে কি করব? এই ঘড়ি তোরা কোনো কিছুর বিনিময়ে হাত থেকে খুলবি না, আমাকে কথা দে।
ঠিক আছে, আমি কথা দিলাম আমি আর অন্তর এই ঘড়ি কোনো কিছুর বিনিময়ে হাত থেকে খুলব না। ঠিক আছে, তোরা ঘুমা, আমিও ঘুমাতে গেলাম। আকাশও রুমে এসে ইরাকে কল করে এবং ইরার সাথে 30 মিনিট কথা বলে, সাথে বাড়ির সবার সাথে কথা বলে, ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। আকাশ যেমন মাফিয়ার মধ্যে সেরা, তেমনি নিজের পরিবারের খোঁজ খবর নিতেও ভুলে না। সাথে ইরার কথা তো বাদই দিলাম। একদিন কথা না বলে আকাশ ও ইরা কেউ থাকতে পারে না। আকাশ এখানে যতটাই ব্যস্ত থাকে না কেন, ইরা খোঁজ নিতে ভুলে না কখনো। এদিকে আকাশ যেই না ঘুমোতে যাবে তখনই ইরা আবার কল দেয়। হ্যাঁ বলো জান। তোমাকে খুব মিস করছি। আমিও অনেক মিস করেছি, কিন্তু কি করব, কাজ শেষ করে তো আসতে হবে। সারাদিন শুধু কাজ আর কাজ, আমার কথা তো তোমার মনেই পড়ে না। কে বলেছে এই কথা? কে আবার? আমি। তুমি জানো আমি কত ব্যস্ততার মাঝেও আমি তোমাকে কল করে কথা বলি। একটু কি তাড়াতাড়ি আসা যায় না? ইরার কথা শুনে আকাশের বুকটা মোচড় দিয়ে উঠল। এই কারণে যে যে কাজটা করার জন্য এসেছি সেই কাজটা করতে না জানি আরও কতদিন লাগে। তাছাড়া কারোর সাহায্যও নিতে পারবো না, তাহলে সব ভেস্তে যাবে। কথাগুলো মনে মনে বলল আকাশ। কি হলো, চুপ করে আছো যে? কিছু না। আমি যে একা ঘুমোতে পারি না। আমি আসার আগ পর্যন্ত না হয় ঈশাকে সাথে নিয়ে ঘুমাও। তার তোমাকে বলতে হবে আমার সাথে ঈশা ঘুমায়, কিন্তু তুমি হলে কত না ভালো হতো। আর কিছুদিন অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে, এখন রাখছি। ভালো থাকবে, সাথে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। যথাজ্ঞা। ফোন রেখে দিয়ে আকাশ ভাবতে থাকে, তোমার সাথে যারা যারা প্রতারণা করেছে, তোমাকে বাবা মায়ের আদর থেকে বঞ্চিত করেছে, তাদের সবাইকে আমি শাস্তি দিয়েই আসবো। বিশেষ করে রফিকুল ইসলাম আর নীলা, এদের দুজনকে আমি তো ছাড়বো না। এরা তোমার জীবন থেকে তোমার অনেক কিছু কেড়ে নিয়েছে, তোমাকে মারার প্ল্যান পর্যন্ত করেছে। তাহলে এদের না মেরে আমি কি করে আসবো? এত সব কথা ভাবতে ভাবতে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল থেকে আকাশ, শাকিল, অন্তর ওরা তিনজনে সেই জঙ্গলে যায় যেখানে আকাশ গিয়েছিল। আমরা কেন এইখানে আসলাম? তোদের কিছু দেখাবো। কি দেখাবি? আর একটু ভেতরে চল, তাহলে তোরাই দেখতে পাবি। ওরা তিনজন জঙ্গলে প্রায় ভেতরে চলে যায়। ওখানে ওরা একটা ভাঙা কুঁড়ে ঘর দেখতে পায়। এখানে তো ভাঙা একটা কুড়ে ঘর, এটা দেখানোর জন্য কি নিয়ে আসলি? বেশি কথা না বলে চুপচাপ ভেতরে চল, ওখানে গেলে একটা দরজা দেখতে পাবি, আমরা ওটা দিয়ে ভেতরে ঢুকবো। তুই কি করে জানলি? গতকাল যে এসেছি তখন জানতে পারলাম। এখন চল ভেতরে যাই, দেখি কোনো ক্লু পাই কিনা। ওদের খোঁজ এখানেই পাবো। কি করে? ভেতরে চল, তারপর না হয় দেখবো। আকাশ ওদের নিয়ে ভেতরে যায়। বাইরে থেকে জায়গাটা যতটা ভয়ঙ্কর, ভিতরে ঠিক তার চেয়ে আরও ভয়ঙ্কর। কিন্তু এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও ওরা কেউ ভয় পায় না। যেখানে ওরা নিজের জীবন নিয়ে খেলে সেখানে এটা তো কোনো ব্যাপারই না। এই তুই আমাদের এই কোথায় নিয়ে আসলি? কেন ভয় পাচ্ছে? ভয় পাবো আর আমি? এই কথা অন্তরকে বলতে পারতি। এই তুই কি বলতে চাইছিস? আমি ভয় পাই? আস্তে কথা বল, কেউ শুনতে পেলে ঝামেলা হয়ে যাবে। কিন্তু বলে দে, আমাকে দেড় পোকা যেন না বলে। আচ্ছা বলবে না, ভেতরটা ভালো করে দেখে নি। ওরা তিনজন ভেতরটা দেখতে লাগলো, কিন্তু কোনো ক্লু পেল না। এখানে কিছু পাওয়া যাবে না, তার চেয়ে বরং এটা খোঁজ গোপনীয় কোনো দরজা পাস কিনা। গোপন দরজা? হ্যাঁ, তোদের কি মনে নেই আমাদের তিনজনের বাসা, অফিস, আস্তানার ভেতরেই এমন দরজা আছে যা আমাদের কোনো হামলা থেকে রক্ষা করবে। কিন্তু আমরা তো এসেছি রাফিকুল ইসলাম আর নীলাকে খুঁজতে, কিন্তু এখানে কি ওরা এমন কিছু ইউজ করবে বলে তো মনে হয় না। আমি যতদূর জানি আজ রাতে অনেক কিছু হতে চলেছে। কি বলিস? সেজন্য যত তাড়াতাড়ি পারি এখান থেকে কোনো ক্লু নিয়ে যেতে হবে। কিন্তু আমরা তো এসেছি নীলাকে ধরতে, তাহলে এখানে লোক খুঁজে কি হবে? তোর মাথায় যদি এত কিছুই ধরতো তাহলে তো হতোই। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি খুঁজে বের কর ওই গোপন দরজা। আচ্ছা, ওই দরজার ভিতর কি আছে? যখন খুঁজে পাবি তখন না হয় দেখে নিস। কি আছে ওই রুমে? শুধু এইটুকু জেনে রাখ, এই রুমের মধ্যেই আমরা রফিকুল ইসলাম আর নীলার খোঁজ পাবো। সাথে কি? কিছু না, সময় কম, তাড়াতাড়ি খোঁজ। ওরা তিনজন মিলে 1 ঘন্টা ধরে খুঁজেও পেল না কিছু। আর পারছি না আমরা কথাটা বলে শাকিল আর অন্তর বসে গেল চেয়ারে। দোস্ত, অনেক গরম লাগছে, ফ্যানটা একটু ছেড়ে দে। শাকিলের কথায়
আকাশ ফ্যান ছাড়ার জন্য বোর্ডের কাছে যায়, কিন্তু উপরে তাকিয়ে দেখে কোনো ফ্যান নেই, শুধুমাত্র একটা রেগুলেটর। তোরা একটা ব্যাপার খেয়াল করেছিস? কোনো ব্যাপার? এখানে ফ্যান নেই কিন্তু রেগুলেটর আছে। এর মানে কি বুঝতে পারছিস? তার মানে এখন ফ্যান ছিল কিন্তু নষ্ট হয়ে যাওয়াতে ফ্যান খুলে নিয়ে গেছে, কিন্তু রেগুলেটরটা খুলতে পারেনি। আজ তো গাধা তুই। এই মেধা দিয়ে কি করে যে তুই কাজ করিস আল্লাহই জানে। তাহলে তুই বল। বলবো না, দেখাচ্ছি। আকাশ বোর্ডে থাকা রেগুলেটরটি আস্তে আস্তে ঘোরাতে লাগলো। অন্যদিকে একটা দেওয়ালে আওয়াজ হতে লাগলো। এইদিকে আকাশ যত ওটা ঘোরাতে লাগলো, দেওয়ালটাও ততটা ফাঁক হতে লাগলো। এক পর্যায়ে দেওয়ালটা 2 ভাগ হয়ে গেল। তবে আশ্চর্যের ব্যাপার, এই যে বাহির থেকে বোঝা কোনো উপায় নেই। আমি কি দেখছি? শুধু কি দেখবি নাকি ভেতরেও ঢুকবি? অন্তর, তুই বাইরে থাক। যদি ভেতরে ঢুকলেই হয় তাহলে দরজা বন্ধ হয়ে যেতে পারে, সেজন্য তুই বাইরে থাকবি। ভেতর থেকে আমরা সিগন্যাল দিলে তুই এখান থেকে সুইচ দিয়ে দরজা খুলে দিবি। বুঝতে পারছি। কিন্তু তুই সাবধানে থাকবি, কারণ এখানে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে, তোরাও সাবধানে থাকবি। আকাশ শাকিলকে নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে ওরা বাহির হওয়ার সুইচ খুঁজে পায়, সেই জন্য অন্তরকে ভেতরে নিয়ে নেয়। ওরা 3 জন ভেতরে ঢুকে ওদের কলিজা কেঁপে উঠলো। এই প্রথম আকাশ ভয় পেল, কেননা এরা কি করে পারে এত নির্মমভাবে কোনো মানুষকে কষ্ট দিয়ে মেরে ফেলতে। ওই লোকগুলোর দিকে তাকিয়ে আকাশের ভূমি হওয়ার অবস্থা ছিল। সত্যি এতটা নির্মমভাবে কেউ কাউকে মারতে পারে? এদের দেখে তো যে কেউ অজ্ঞান হয়ে যাবে। ঠিক বলেছিস, এদের চোখ দুটো তুলে ফেলেছে, সাথে পেটের ভিতর মনে হয় আর কোনো কিছু বাকি রাখেনি, সব কিছু খুলে রেখে দিয়েছে। তাই তো মনে হচ্ছে পেটের ভেতর নাড়ি বুড়ি সব বাইরে রেখে দিয়েছে। আমি আর কিছুক্ষণ থাকলে বমিই করে দেব। ঠিক আছে, নাকে রুমাল বেঁধে নে, তাহলে ঘ্রাণ কম পাবি, এতে বমি কেটে যাবে। আকাশের কথাই ওরা রুমাল বেঁধে নিল। এইসব দেখে এইটুকু তো বোঝা যায়, এখানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বের করে বাইরে বিক্রি করা হয়। এইসব দেখে তো ভাই মনে হচ্ছে আর কিছু দেখা যাচ্ছে কিনা দেখ। ওরা খুঁজতে খুঁজতে এখানে অনেকগুলো কম্পিউটার পায়, সেই জন্য ওরা কম্পিউটার কি আছে তা চেক করে দেখতে যাবে, কিন্তু পাসওয়ার্ডের কারণে কিছু করতে পারছে না। সেই জন্য হার্ড ডিস্ক বের করে নেয়। এই হার্ড ডিস্ক ভেতর ওদের সব তথ্য পাওয়া যাবে। ওরা ওখানে না থেকে বের হয়ে আসে, হোটেলে চলে আসে। তোরা একটু রেস্ট নে, আমি দেখছি এটার ভেতরে কি পাওয়া যায়। ঠিক আছে দেখ। এদিকে আকাশ হার্ড ডিস্ক ওর কম্পিউটারের সাথে কানেক্ট করে দেখতে থাকে ছবিগুলো। ওখানে 2টো ছবি দেখে আকাশ তো অবাক হয়ে যায়। তার আর মনে মনে বলে, আমি তো এদের। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? মনে মনে বলে, আমি তো ওদের লোক বলে ভেবে এসেছি, কিন্তু এখানে ছবি দেখে মনে হচ্ছে এরা দুজন এদের দলেই কাজ করে, কিন্তু এদের দেখে প্রফেশনাল মাফিয়া বলে তো মনে হয় না। তাহলে এরা কারা আমাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু এই ছবিগুলোর ব্যাপারে শাকিল আর অন্তরকে বলা যাবে না, সেজন্য আকাশ ছবিগুলো ওর কম্পিউটারে নিয়ে রাখে আর হার্ড ডিস্ক থেকে ওই ছবিগুলো ডিলিট করে দেয়, যাতে করে ওরা যদি পরে দেখতে চায় তখন যেন না পায়। সাথে ওরা কিছু ছবি দেখতে থাকে, কিন্তু শেষের দিকেও আকাশ ওদের কোনো হুদ্দিস পেল না। সেই জন্য আফসোস করে যেই না কম্পিউটার বন্ধ করতে যাবে তখনই মনে পড়ল জিমেলটা একটু চেক করে দেখা দরকার। তখন আকাশ দেরি না করে জিমেল চেক করতে থাকে। ওখানে আকাশ অনেক ক্লু পায়, যা আকাশ ওই দেশের পুলিশকে দিয়ে দেয়। জিমেল চেক করতে হঠাৎই একটা মেসেজ আসে। মেসেজে লেখা আছে, সবাই অ্যালার্ট হয়ে যাও, আমাদের দেশে 3 জন মাফিয়া এসেছে। ওই মাফিয়া 3 জন এতটাই ভয়ঙ্কর যে এরা পুরো 54টা রাষ্ট্র একাই মাফিয়াদের পরিচালনা করে। ওনারা এখানে কেন এসেছে তা কেউ জানে না, এবং কি ওনাদের না আজ পর্যন্ত কেউ দেখেছে। সেই জন্য তোমরা সবাই অ্যালার্ট হয়ে যাও। ওনারা যতদিন না পর্যন্ত এই দেশ ছেড়ে না যাবে ততদিন তোমরা কোনো পাচার কাজ করবে না। মেসেজটা পড়ে আকাশ এতটুকু বুঝতে পারে এটা শিমুলের কাজ। ও তো সবাইকে বলে দিয়েছে যে ওরা এখানে আসছে, সেজন্য সব মাফিয়া জেনে গেছে। এদিকে একের লোক তো
অনেক খুশি হয়েছে এই খবরটা শুনে যে ওরা ওদের বসকে দেখতে পারবে, কিন্তু পরে একে তো আর ওদের সাথে দেখা করেনি। অন্যদিকে আকাশ ভাবতে থাকে এরা যদি ওদের লোক হয় তাহলে শাকিল আর অন্তরের অনেক বিপদ। অন্যদিকে আবার ভাবতে থাকে এরা যদি শাকিল ও অন্তরের ক্ষতি করার ইচ্ছে থাকতো তাহলে তো ওই দিনই শেষ করে দিতে পারতো, কিন্তু তা করেনি। তাহলে কি করে এদের রহস্য ভেদ করব? ওই কিছুই ভাবতে পারছি না। আচ্ছা, ইরাকে একটা কল করি, ওর সাথে কথা বললে ভালো লাগবে। ওহ, কিছুই তো ভাবতে পারছি না। আচ্ছা, ইরাকে একটা কল করি, ওর সাথে কথা বললে ভালো লাগবে আমার, হয়তো ওর কাছ থেকে কোনো উপায়ও জানতে পারবো। সেই ভেবে আকাশ ইরাকে কল দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর ইরা কল রিসিভ করে। কি ব্যাপার, আজ নিজে থেকে কল দিলে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তাহলে আচ্ছা, একটা মেয়ের আসল পরিচয় জানতে হলে কি করতে হবে? এই, তুমি ওখানে গিয়ে কোনো মেয়ের পটানোর ধান্দা করছো না তো? একটা জুটিয়ে কত কষ্ট করছি তা তো আমিই জানি। কষ্ট তো করবেই, আমিও কি কম কষ্ট করছি? যা বাবা, তুমি কি কষ্ট করছো? আমি যদি অন্য কাউকে বিয়ে করে নিতাম তখন তোমার কি হতো? তা কখনো সম্ভব ছিল না, কেননা তোমার উপর সবসময় আমার লোক নজর রাখতো। তুমি জানো তোমার জন্য কত ছেলেকে হসপিটালে পাঠিয়েছি। হসপিটালে পাঠিয়ে আমাকে একেবারে উদ্ধার করছেন। আরে রাগ করছো কেন? রাগ করবো না তো কি করব? তুমি আমাকে কল করে অন্য মেয়ের সম্পর্কে জানতে চাইলে, রাগ করবো না তো কি করব? ঠিক আছে, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। তার আগে বলো, তুমি এসব কথা কাউকে বলবে না? ঠিক আছে, বলবো না। তাহলে শোনো, আকাশ এখানে আসার পর কি কি হয়েছে তা ইরাকে বলতে থাকে। ও, এই ব্যাপার, তা আগে বলবে না? এখানে হয়তো আপনারা ভাবছেন আকাশ এখানে আসার পর সব কিছু বললেও ইরা কোনো রিয়েকশন কেন করলো না। আসলে আকাশ এতটা বোকা না যে ও এখানে কেন এসেছে তা ইরাকে বলে দিবে, আর ইরাও কান্না শুরু করে দিবে, সাথে বাবা মাকেও বলে দিবে। কারণ যেখানে আকাশ ইরার কান্না সহ্য করতে পারে না সেখানে বাবা মায়ের কান্না কিভাবে সহ্য করবে, সেই জন্য অনেক কাহিনী আকাশ বলেনি। তুমি তো বলার সুযোগটাই দিলে না। এখন সব দোষ আমার, তাই না? হায় আল্লাহ, এই কেমন বউ দিলে, কথায় কথায় মুড চেঞ্জ করে ফেলে। চুপ করে আছো কেন? এমনি, এবার তো বলবে কি করতে হবে। ঠিক আছে, বলছি তোমাকে, কান দিয়ে ভালো করে শুনে রাখো। এইদিকে ইরা সব কিছু আকাশকে বলতে থাকে। সত্যি অনেক বড় একটা সমস্যার সমাধান করে দিলে। আমি এখন একটু রেস্ট নেই, বাকি কথা সকালে বলবো। এই, এখনই তো সকাল। আরে বাংলাদেশে সকাল, কিন্তু এখানে রাত। ও, তাহলে তুমি ঘুমাও। ইরা সাথে কথা বলে আকাশ ডিনারের জন্য রিসেপশনে কল করে খাবার অর্ডার করে। 10 মিনিট পর আকাশ রাতের ডিনার করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শাকিল ও অন্তর এসে কালকের হাটে থেকে কিছু জানতে পারলো কি না জিজ্ঞাসা করে। আকাশ ওদের সব বলতে থাকে, শুধু ওই ছবিগুলোর ব্যাপারে কিচ্ছু বলেনি, কেননা ওই ছবিগুলোর ব্যাপারে ওদের বলে ওদের মনে কষ্ট দিতে চায় না। আবার এই ভেবেই কষ্ট পাচ্ছে ওদের মত, যদি এদের দুজনেরও যদি এমন অবস্থা করে তাহলে আকাশকে নিয়ে বাঁচবে। এই, ওরা দুজন আমাদের আজকের লাঞ্চের জন্য ডেকেছে। কোথায়? তা তো বলেনি, 11টায় কল করে জানাবে বলেছে। তুইও আমাদের সাথে চল না। আমি কেন তোদের চারজনের মাঝে কাবাবে হাড্ডি হতে যাব? আরে কিছু হবে না, আমি ওদের বলে দেবো যে তুইও আসছিস। এই, একদম বলবি না। কেন? আমি দুটো শর্তে তোদের সাথে যাব। কি শর্ত? আমি তোদের সাথে যাব, কিন্তু তোদের সাথে বসবো না। আরেকটা হচ্ছে আমার পরিচয় যেন ওরা না জানে। কিন্তু কেন? তুই আমাদের সাথে না বসলে কোথায় বসবি? রেস্টুরেন্টে কি খাওয়ার টেবিলের অভাব পড়েছে নাকি? তা না, যদি রেস্টুরেন্টে না বসে অন্য কোথাও বসে তখন কি হবে? তা পরে দেখা যাবে, এখন আপাতত আমি যে আসবো তা যেন ওরা না জানে। ঠিক আছে, জানবে না, কিন্তু রফিকুল ইসলামকে কিভাবে খুঁজে বের করব? রফিকুল ইসলামের খোঁজ খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। এটা মনে রাখবি, ওই মেয়ে দুটোর সাথে কোনো জঙ্গলে যাবে না। আরে কি বলিস? আমরা কি এত খারাপ নাকি যে ওদের নিয়ে এমন কাজ করব? আমি কি বলতেছি তোদের, আর তোরা কি বলিস? তাহলে আমি এটা বলতে চেয়েছি, তোরা ওই মেয়ে দুটোর সাথে না কোনো হোটেলে যাবি না কোনো জঙ্গলে, কেননা যদি তোদের সাথে খারাপ কিছু করে বসে। দেখে তো মনে হচ্ছে না। তোদের দেখতে হবে না, যা দেখার আমি দেখব। তাহলে রেডি হয়ে থাকিস, একসাথে বের হব। ঠিক আছে, এখন নাস্তা করে নেই। ঠিক আছে, আমি অর্ডার দিয়ে দিচ্ছি, তোরা ফ্রেশ হয়ে নে।
এদিকে অন্তর কল দিয়ে খাবার অর্ডার করে। ওরা ফ্রেশ হয়ে এসে নাস্তা করে। ফাহিমা আর বৃষ্টি মিলে ওদের দুজনকে আলাদাভাবে কল করে, ঠিকানা দেয়। ঠিকানা পাবার পর ওরা তিনজন আবার একত্রিত হয়। কিরে, তোদের ঠিকানা দিয়েছে? হ্যাঁ, আমাকে জায়গায় যেতে বলেছে। কি? আমাকে তো জাগাতেই বলেছে। মানে কি, আমাদের সাথে ওরা আলাদা আলাদাভাবে দেখা করতে কেন চায়? তাহলে আমি এখন কার সাথে যাব? কারণ এই দুটো জায়গারই দূরত্ব প্রায় 30 কিলোমিটার। তাহলে তোদের মধ্যে কেউ একজন বিপদে পড়লেও তো আমি তোদের মধ্যে কোনো একজনকে সাহায্য করতে পারবো না। তোরা ওদের কল দিয়ে বল তোরা একসাথে দেখা করতে চাইছিস। ঠিক আছে, আমি কল দিচ্ছি। আমিও দিচ্ছি। শাকিল, অন্তর ওদের সাথে কথা বলতে থাকে, কিন্তু কোনো লাভ হলো না। ওরা জায়গা চেঞ্জ করেছে, কিন্তু তবুও পথের দূরত্ব কম হলো না। এই নিয়ে আকাশ অনেক চিন্তিত। এখন কাকে রেখে কার সাথে যাবে আকাশ, এই নিয়ে অনেক চিন্তিত। এখন আমি কার সাথে যাব? তুই আমার সাথে আয়, শাকিলের সাথে না গেলেও চলবে। তুই তো একটা ডরাইল্লা। মোটেও না। কে ডরাইল্লা তা বোঝাই যাচ্ছে। তাহলে আমি অন্তরের সাথে যাচ্ছি, কিন্তু ঘড়িটা হাতে নিতে ভুলবি না। আচ্ছা, এই ঘড়িতে এমন কি আছে যে সব সময় পরে থাকতে হবে? যা বলছি তাই কর। আমি অন্তরের সাথে যাচ্ছি। শাকিল ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাকে কিন্তু জানাবি। ঠিক আছে, তোরাও নিজের খেয়াল রাখবি। আর একটা কথা, কোনো খাবার অর্ডার করলে ওটা না খাওয়ার চেষ্টা করবি। মনে থাকবে। আমি এখনই যাই তাহলে। বাইরে যে কালো গাড়ি আছে ওটা করে যাবি। কোনো সমস্যা হলে গাড়িতে উঠে যাবি, কেননা এই গাড়িটা একদম তোর জন্য সেভ। ওকে। এরপর ওরা সবাই বের হয়ে বৃষ্টি ও ফাইমার সাথে দেখা করার জন্য চলে যায়। এদিকে শাকিল একটা পার্কে যায়। পার্কের ভেতর গিয়ে দেখে ফাহিমার সাথে একটা মেয়ে বসে আছে। ওই মেয়েটা হলো এদিকে শাকিল একটা পার্কে যায়। পার্কের ভেতর গিয়ে দেখে ফাহিমার সাথে একটা মেয়ে বসে আছে। ওই মেয়েটাকে শাকিলের খুব চেনা চেনা লাগছে। কি ব্যাপার, এই মেয়েটাকে এত চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে কোথাও যেন দেখেছি, কিন্তু মনে কোনো করতে পারছি না। কি হলো মিস্টার শাকিল, কি ভাবছেন? ওদের বলাটা কি ঠিক হবে না? যা বলার আকাশকেই বলতে হবে। শুধু এর একটা ছবি নিয়ে গেলেই হবে। কি ভাবছেন এত? না, কিছু ভাবছি না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? আমাদের আলাদা আলাদা ভাবে দেখার কারণটা কি জানতে পারি? এতে কি সমস্যা বোধ করছেন? আমি তাই বলিনি। আপনারা তো দুজন সব সময় একসাথে থাকেন, কিন্তু আজকে দেখা করার বেলায় এভাবে আলাদা আলাদা জায়গায় দেখা করতে চেয়েছেন, এই জন্য যাইতে চাইছি। কথাগুলো বলে শাকিল ফাহিমার দিকে তাকিয়ে দেখে ওর মুখে কিসের যেন একটা চিন্তার ভাব। তেমন কিছু না, আমার এই দিকে একটু কাজ ছিল, তাই ভাবলাম আপনার সাথে এই দিকে দেখা করি। ও, কিন্তু উনি কে? ও আমার বান্ধবী। কেমন বান্ধবী? মানে কতদিন হলো পরিচয়? কিছুদিন হলো। এভাবে বলুন, কি কথা বলার জন্য ডেকেছেন? আপনি কি করে জানেন আমি আপনাকে এখানে কিছু বলার জন্য ডেকেছি? না, আসলে এত দূরে তো আর এমনি এমনি আসতে বলিনি। তাও ঠিক। ওইদিকে শাকিল বারবার ফাহিমার চোখে ভয়ের ছাপ দেখতে পাচ্ছে। মনে হচ্ছে ও কোনো কিছু নিয়ে ভয় পেয়ে আছে। আচ্ছা, আমরা কি একটা ছবি তুলতে পারি? ফাহিমার সাথে থাকা মেয়েটি বলে উঠল। ছবি তোলার কি আছে? এমনিতে আপনাদের সমস্যা হলে থাক। মেয়েটি কিছুক্ষণ কি যেন ভেবে হ্যাঁ বলে দিল। ঠিক আছে, তুলতে পারেন। ওরা তিনজন মিলে দুটো ছবি নিল। শাকিল দেরি না করে ছবি দুটো আকাশকে পাঠিয়ে দেয়, সাথে ওদের সাথে কথা বলতে থাকে। বৃষ্টি অন্তরকে একটা রেস্টুরেন্টের ভেতর দেখা করতে বলে। অন্যদিকে আকাশ অন্তরের সাথে যায় বৃষ্টির দেওয়া ঠিকানায়, সাথে আকাশও যায়। অন্তর বৃষ্টির সামনে থাকা টেবিলে বসে পড়ে, আর আকাশ ওদের থেকে কিছুটা দূরে একটা টেবিল নিয়ে বসে পড়ে। বৃষ্টি ও অন্তর ওরা কথা বলতে থাকে। অন্যদিকে আকাশের মোবাইলটা বেজে উঠল। আকাশ ফোনে দেখতে পেল শাকিল ওকে কিছু ছবি পাঠিয়েছে। সেজন্য আকাশ ছবিগুলো দেখে। ফাহিমার পাশে থাকা ওই মেয়েটার ছবি দেখে আকাশের তো চোখে মুখে চিন্তার ছাপ। সেজন্য আকাশ ফোন বের করে শাকিলকে কল করতে যাবে, ঠিক শাকিলের ফোন বন্ধ। শাকিলের ফোন বন্ধ থাকায় আকাশ তো আরও বেশি চিন্তায় পড়ে যায়। এদিকে আকাশ কেবিন থেকে উঠে আসে, সাথে শাকিলের সাথে কন্ট্যাক্ট করার জন্য সব রকমের চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু এতেও কোনো লাভ হচ্ছে না। এখন আকাশ এই দিকে অন্তরকে রেখে ইচ্ছে করলে যেতেও পারছে না। অন্তরের কথা বলতে মনে পড়লো ওখানে তো অন্তর একা, আমাকে তো এখনই যেতে হবে। সেজন্য অন্তর কেবিনের সামনে এসে দেখে অন্তরের সাথে মেয়েটিও নেই। এখন তো আকাশের চিন্তা আরও বেড়ে যায়। ফাহিমার সাথে থাকা মেয়েটিকে দেখে আকাশের বুঝতে বাকি রইল না যে এগুলো ওই
ফাহিমার সাথে থাকা মেয়েটিকে দেখে আকাশের আর বুঝতে বাকি রইল না যে এইগুলো ওই মেয়েটারই চাল। শাকিল আর অন্তরকে আলাদাভাবে দেখা করার নাম করে ওদের উঠিয়ে নিয়ে গেছে। কাছাকাছি থাকলে তো ওদের কিডন্যাপ করতে পারতো না, সেজন্য এভাবে ওদের এত দূর দেখা করতে বলেছে। কিন্তু এই দুটো মেয়েকে তো দেখে মনে হচ্ছে না ওরা কোনো গ্যাংয়ের কাজ করে। তাহলে এই মেয়ে দুটোকে আমাকে ওদের ব্যাপারে আগে জানতে হবে। এসব ভাবতে ভাবতে আকাশের ফোনে একটা কল আসে। তাকিয়ে দেখে ইরা কল দিয়েছে, কিন্তু তখন বাজে রাত 1টা বাংলাদেশে। আকাশ ভাবতে থাকে এত রাতে তো ইরা কখনো কল করে না, তাহলে কি কোনো বিপদ হলো না নাকি? তো কিন্তু বিপদ হবে কেন? বাড়িতে তো অনেক সিকিউরিটির সাথে আমার রুমে, তো বাহিরের লোক কখনো ঢুকতেই পারবে না। এদিকে আকাশ তাড়াতাড়ি কলটা রিসিভ করে। হ্যাঁ বলো। এখানে না কিছু একটা হয়েছে। মানে? আমাদের বাড়িতে থাকা সবগুলো সিকিউরিটি গার্ডকে কোথাও দেখতে পাচ্ছি না। কথা শুনে আকাশের বুকটা মোচড় দিয়ে উঠল। ওদের দেখা যাচ্ছে না মানে? ওদের 30 মিনিট ধরে কোথাও দেখছি না। তোমাদের কিছু হয়নি তো? মানে তোমরা ঠিক আছো তো? আমরা তো এখন ঠিক আছি, কিন্তু আমার ভয় করছে। আমার সাথে ঈশাও ভয় পেয়ে আছে। আব্বু আম্মু আমাদের রুমে নিয়ে এসেছি। এটা ভালো কাজ করেছো। তাহলে তোমরা আমার রুমে থাকো, আমি এক্ষুনি দেশে আসতেছি। কিন্তু তুমি আসতে তো অনেক দেরি, ততক্ষণে আমরা এখানে কি খাবো? তোমাদের চিন্তা করতে হবে না, আমাদের রুমের সব ব্যবস্থা আছে। সাথে এখানে 10 জন লোকের প্রায় 1 মাসের খাবার মজুত করা আছে। কি বলো? আমাদের রুমে তো তেমন কিছুই নেই খাবার। বাড়িতে যা কিছু হয়ে যাক না কেন, তোমরা কিন্তু কেউ দরজা খুলবে না। ঠিক আছে, খাবো না। যদি ওরা দরজা ভেঙে ফেলে? স্টুপিডের মতো কথা বলো না। এই রুমের দেয়ালগুলো বোমা মেরেও ভাঙা যাবে না, সাথে দরজা তো কখনো খোলাই যাবে না। আমি যেমনটা বলবো ঠিক তেমনভাবে কাজ করবে। হ্যাঁ বলো। আমাদের বেডের সামনে আমাদের দুজনের একটা ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। ওখানে মোবাইলটা নিয়ে যাও, সাথে ছবিতে আমার মুখের সামনে মোবাইলটা ধরো। 1 মিনিট ধরছি। আকাশ কি এই দিক দিয়ে একটা ভয়েস পাসওয়ার্ড বলে, সাথে সাথে ছবি সরে যায় এবং ওখানে একটা দরজা দেখতে পায়। দরজা দেখে বাকি সবাই আশ্চর্য হয়ে যায়, কেননা এই দরজার খবর বাড়ির কেউ আগে জানতো না, এবং কি এরাও না। এখানে তো একটা দরজা আছে। হ্যাঁ, এবার এই দরজার সামনে বাড়ির যে কোনো একজনকে দাঁড় করাও। আমি দাঁড়ালে কি সমস্যা হবে? হ্যাঁ, কারণ তুমি দরজাটা খুলতে পারবে না, এটা সিকিউরিটি সিস্টেম। ঈশাকে দরজার সামনে নিয়ে এসে একটা সবুজ বোতাম পাবে, ওটা চাপ দিবে। আকাশের কথা মতো ঈশাকে দরজার সামনে এনে সবুজ বোতাম চাপ দেয়। এতে দরজা থেকে কিছু আলো এসে ঈশার বডি স্ক্যান করে, সাথে সাথে দরজা খুলে যায়। এবার ভেতরে যাও তোমরা, ওখানে মোটামুটি 1 মাসের খাবার আছে। তোমাদের কোনো সমস্যাই হবে না, আমি যত তাড়াতাড়ি পারি চলে আসব। ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। আরেকটা কথা, ওখানে সিসিটিভি আছে, ওখানে তুমি সব দেখতে পাবে। কেউ যদি আমার চেহারা নিয়ে আসে তাহলে দরজা খুলবে না, মনে থাকে জানো? তা জানি, তুমি আসল হয়ে থাকলে দরজার সামনে দাঁড়ালেই দরজা খুলে যাবে। ভেরি গুড, তোমরা ওখানে থাকো, আমি তাহলে কয়েকদিন পরে আসি। এখানেও কিছু কাজ আছে, ওদের শেষ করে নেই। এখানে কোনো বিপদ হবে না তো? এখানে কোনো বিপদ হবে না, আব্বুকে ফোনটা দাও। এরা আকাশের আব্বুর কাছে ফোনটা দিলে আকাশুর আব্বুর সাথে কথা বলে, সবটা বুঝিয়ে দেয় কি কি করতে হবে। তুই চিন্তা করিস না, তুই ওই দিকের তোর বন্ধুদের বাচ্চা, আমরা না হয় তোর জন্য অপেক্ষা করি। ঠিক আছে আব্বু, রাখি তাহলে। তোমাকে যেভাবে বললাম ওইভাবে কাজ করবে, সাথে ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাকে জানাবে। তুইও নিজের খেয়াল রাখবি। ওনাদের সাথে কথা বলে কল কেটে দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে এই রুম এমন একটা দরজা আছে, আর আকাশ একবারও আমাকে বলেনি। আমি বাড়ি, অথচ আমি কি না জানতাম না। তবে আর যাই হোক, এতে কিন্তু ভালোই হয়েছে। ভাইয়া না আসা পর্যন্ত আমরা এখানে সেফ থাকবো। আব্বু দেখো, এখানে তো সব কিছু আছে, আমাদের তো কোনো অসুবিধাই হবে না। আচ্ছা আব্বু, অনেক রাত হয়েছে, তাহলে আপনারা ঘুমিয়ে পড়েন, আমি আর ঈশা একটা রুমে যাই। ওরা যে যার মতো ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আকাশের মোবাইলে একটা কল আসে অপর প্রান্ত থেকে। আপনার বন্ধুরা এখন আমার কাছে বন্দি, তাদের যদি জীবিত দেখতে চান তাহলে কি বলুন, আমি আমার বন্ধুদের জন্য সব করতে পারবো। বেশি কিছু করতে হবে, শুধু আমাকে
বেশি কিছু করতে হবে, শুধু আমাকে আপনি বিয়ে করতে হবে, ব্যাস। কি আপনার মাথা ঠিক আছে? আপনাকে চিনি না জানি না আর বলছেন আপনাকে বিয়ে করতে? মাথা খারাপ হয়েছে কি আপনার? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে শুধু তোমার জন্য। দেখুন, ভালোই বলছি, আমার বন্ধুদের ছেড়ে দিন, না হয়তো আপনার জন্য ভালো হবে না। ভুলে যাবেন না, আপনার প্রাণপ্রিয় বন্ধুরা এখন আমার কাছে বন্দী। আমাকে কোথায় আসতে বলেন? এত তাড়াতাড়ি কিসের? হ্যাঁ, আমি আগে বিয়ে শপিং করে নিই, তারপর তোমাকে জায়গার নামটা বলবো। আমি বিবাহিত। আমি তা জানি, জেনেও আপনি এমনটা কেন করছেন? শুধু তোমার জন্য। এখন বেশি কথা না বলে তুমিও শপিং করো। তোমার কাছে কি টাকা আছে? ও সরি, আমি তো ভুলেই গেছি, আমি সারা দেশের মাফিয়ার গড ফাদারের সাথে কথা বলছি। সরি, তার কাছে টাকা না থাকলেও কি করে হয়। তবে চিন্তা করবেন না, আপনার বন্ধুদের খাতিরযত্নের কোনো ত্রুটি রাখবো না। শত হোক আমার দেবর বলে কথা। কিছু হুঁশিয়ারি করলে দেবর মানবো না। আমার সম্পর্কে দেখছি অনেক কিছুই জানেন, তাহলে এটাও জানেন আমি ওদের বের করতে বেশি সময় লাগবে না। কি করে বের করবেন না আপনি? আমার মোবাইলের লোকেশন কোনো দিনও জানতে পারবেন না। আমি জানি আপনার অনেক ক্ষমতা আছে, সেগুলো আমাকে বিয়ে করার জন্য কাজে লাগান, বুঝেছেন? এখন তোমার পরিবারের কথা চিন্তা করো, ওদের কি হবে? ওদের কথা আপনাকে চিন্তা না করলেও চলবে, পারলে খবর নিয়ে দেখেন। আর কি যেন বলেছিলেন? ক্ষমতা কাকে বলে আমি আপনাকে দেখাবো। এই কাজটা ভুলেও করতে যাবেন না, নয়তো সব হারাতে হবে। দেখুন, আমি বেশি কথা বলবো না, সময় নেই আমার। এদিকে মেয়েটি কল কেটে দিল। তখনই আকাশের মনে পড়ল ঘড়িগুলোর কথা, কিন্তু ঘড়িগুলোর লোকেশন জানার জন্য মোবাইল বের করে কিন্তু অবাক করার বিষয় হলো ঘড়িগুলোর লোকেশন দেখাচ্ছে না। তার মানে কি ঘড়িগুলো কেউ নষ্ট করে দিয়েছে? এখন কি করব? আমি কি করে ওদের খুঁজে বের করব? দেশে না হয় সবাই সুরক্ষিত, কিন্তু এখানে কি হবে? আমাকে আর চুপ করে থাকলে হবে না, এবার আমাকে আমার ক্ষমতা দিয়ে ওদের খুঁজে বের করতেই হবে। সেই জন্য আকাশ অনেক দ্রুত ওখান থেকে হোটেলে চলে আসে, সাথে ওর ল্যাপটপটা অন করে জাপানে থাকা সব মাফিয়ার সাথে যোগাযোগ করে, সাথে ওদের বলে কয়েকদিনের মধ্যে 20,000 লোক আমার রেডি চাই। 20,000, সবার হাতে যেন অস্ত্র থাকে। মনে রেখো, বাইরের কেউ যেন কোনো কিছুই না জানতে পারে। ওদের সাথে কথা বলে আকাশ প্ল্যান করতে থাকে কখন ওই মেয়েটি আকাশের সাথে দেখা করার জন্য আসবে। তখন না হয় আকাশ ওর লোক দিয়ে মেয়েটাকে আটকে নেবে। এদিকে অন্য লোকেদের বৃষ্টি আর ফাইমার ছবি দিয়েছে, যেন এদের পরিচয় 2 ঘন্টার মধ্যে পেয়ে যায়। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা 2 ঘন্টার মধ্যে ওদের সব ইনফরমেশন আপনাকে পাঠিয়ে দেব। মনে রাখবে, এর চেয়ে বেশি সময় যেন না লাগে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার দোয়াতে বেঁচে আছি। আপনার জন্য এইটুকু করতে করতে পারলে নিজেকে ধন্য মনে করব। এবার কাজে লেগে পড়ো, সাথে যদি পারো মেয়ে দুটোকে আমার সামনে হাজির করো। ঠিক আছে বস। ওদের সাথে কথা বলে কল কেটে দেয়, সাথে ভাবতে থাকে ওই মেয়েগুলোকে যে করেই হোক খুঁজে বের করতেই হবে। কিন্তু শাকিল আর অন্তরের হাতে থাকা ঘড়িতে যে জিপিএস ছিল তা ওরা কিভাবে জানলো? এদিকে আকাশ তো ভাবতেই পারছে না কি হচ্ছে ওর সাথে। এদিকে পরিবারের অন্যদিকে বন্ধু, তার চেয়ে বড় কথা হলো ইরার জন্য বদলা নেওয়া। এই সব সমস্যার সমাধান ওই মেয়েটাকে ফেলেই হবে যে আকাশে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে বাড়িতে সবাই সেফ, ওখানে ওরা 1 মাস থাকতে পারবে। যে খাবার ওখানে মজুদ আছে, কিন্তু 1 মাসের বেশি দেরি হলে তো খাবার থাকবে না, তখন কি হবে? দূর, আমি না কি যাতা ভাবছি, আমার তো এতদিন সময় লাগবে না। অন্যদিকে মেয়েটি আকাশের বাড়িতে থাকা সবার খোঁজ নেওয়ার জন্য ওর লোকেদের ফোন করে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না, কারণ ওই লোকগুলো আকাশের পরিবারের কোনো খোঁজই পেল না। খোঁজ না পেয়ে মেয়েটি ভাবতে থাকে, খুব চালাক না তুমি? নিজের পরিবারকে না হয় বাঁচিয়ে নিয়েছো, কিন্তু বন্ধুদের জন্য আমার কাছে তোমার ধরা দিতেই হবে। অন্যদিকে 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পর আকাশের কাছে কিছু মেসেজ আসে, যা পড়ে আকাশ ওই মেয়ে দুটোর সম্পর্কে জানতে পারে। ওই মেয়েগুলো কেউ ওদের পরিচয়ের সাথে ওরা কি কাজ করে এর কথাই সবগুলো ডিটেলসে আকাশ পেয়ে যায়।
ডিটেলস পেলে আকাশ দেরি না করে ওদের বাসায় যায়, কিন্তু বাসায় গিয়ে দেখলো বাসা লক করা। তার মানে ওদের সরিয়ে ফেলেছে, আর দিবেই না কেন বলে কথা। তাহলে বাকি একজনের বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না, তাহলে ওরা যেখানে কাজ করে ওখানেই যাই। কিন্তু ওখানে গেলে তো আমাকে নানান প্রশ্ন করবে, তার আগে সব ব্যবস্থা করে যেতে হবে যাতে ওখানে গেলে কোনো বিপদে পড়তে না হয়। সেজন্য আকাশ ওই অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এভাবে 30 মিনিট পর আকাশ অফিসের সামনে আসে, ভেতরে ঢুকে গেল। আকাশকে কিছু লোক চেকিং করতে থাকে। 5 মিনিট চেকিং করার পর আকাশকে ওরা ভিতরে ঢুকতে দেয়। ভেতরে ঢুকে আকাশের সাথে একজনের দেখা হয়, সেজন্য আকাশ ওনার সাথে কথা বলার জন্য ওনাকে ডাক দেয়। হ্যালো স্যার, কি চাই এখানে? আমি এখানে বৃষ্টি আর ফাহিমার সাথে দেখা করার জন্য এসেছি। আমি ওনাদের কিভাবে চিনেন? আমার বন্ধু ওদের ডেকে পাঠালেই হবে। ঠিক আছে, অপেক্ষা করুন, আমি ভিতর থেকে ওদের ডেকে আনছি। ধন্যবাদ স্যার। আকাশ বাইরে কেবিনে বসে অপেক্ষা করতে থাকে। কর্মচারীর ভেতরে চলে যায় এবং বৃষ্টি আর ফাহিমার কেবিনের ভিতরে যায়। ম্যাডাম, আপনাদের দুজনের সাথে একটা ছেলে দেখা করার জন্য এসেছে। আমাদের সাথে কে দেখা করতে আসবে? তাছাড়া আমরা এখানে আসি, তা ওই ছেলে কিভাবে জানলো? বলতেছে আপনার বন্ধু হয় ছেলেটা। আমাদের বন্ধু? জি ম্যাডাম, তাই তো বললো আমাকে। ঠিক আছে, পাঠিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম, আমি পাঠিয়ে দিচ্ছি। কর্মচারী ওখান থেকে বের হয়, আকাশের কাছে আসলো। ম্যাডাম, আপনাকে ওনার কেবিনে আসতে বলেছে। ওনার ক্যাবিনটা কোন দিকে? 4FB102, ওইখানে গেলেই পাবেন। ধন্যবাদ। আকাশ কর্মচারীর দেওয়ার ঠিকানায় চলে আসে, দরজার সামনে দাঁড়িয়ে। ভেতরে আসবো? জি আসুন। ধন্যবাদ। বৃষ্টি বলছে, আচ্ছা আপনাকে তো চিনলাম না, কে আপনি? আর আমরা দুজনেই কবে থেকে আপনার বন্ধু হলাম? যখন থেকে আপনারা দুজন আমার দুই বন্ধুর সাথে প্রেমের নাটক করে ওদের অন্য কারো হাতে তুলে দিয়েছেন, ঠিক তখন থেকে। আকাশের কথা শুনে বৃষ্টি ও ফাইমা দুজনেই চমকে ওঠে। তার মানে আপনি ওদের বন্ধু? জি, আমি ওদের খোঁজ নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। এখন বলুন ওরা কোথায়? আমরা জানি না। দেখুন, আমি ভালোই বলছি ওরা কোথায়, ওদের কোথায় নিয়ে রেখেছেন। আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? ভয় কেন দেখাবো? নয়তো আমি আপনাদের বসের কাছে যাব। বসের কাছে যাবেন, কিন্তু কোনো প্রমাণ ছাড়া উনি আপনাদের কথা বিশ্বাস করবে না। প্রমাণ ছাড়া আমি এখানে আসিনি। কি প্রমাণ আছে আপনার কাছে? এরপর আকাশ ওর ফোন বের করে ওদের কিছু ছবি দেখায়। তখনই বৃষ্টি মোবাইলটাকে কেড়ে নিতে গেলেও আকাশের চালাকির সাথে পেরে উঠল না। আরে ম্যাডাম, বেশি চালাকি আমার সাথে করবেন না। আপনি এখনও আমার থেকে অনেক জুনিয়র। ভালোই বলছি আমার বন্ধুরা কোথায় বলে দিন, নয়তো আপনাদের দুজনের জন্য ভালো হবে না, না এই অফিসে থাকা সবার জন্য। তোর সাহস তো কম না? তুই জানিস আমাদের অনুমতি ছাড়া তুই এই রুম থেকে বের হতে পারবি না। আপনাদের অনুমতি তো অনেক দূর, আমি চাইলে আপনাদের নিয়ে এই রুম থেকে বের হয়ে যাব। ও তাই? তুই জানিস এখানে কত সিকিউরিটি? তুই নিজে বের হতে পারিস কিনা তাই দেখ। একবার নিজেদের দিকে তাকিয়ে দেখেন। আকাশের কথা ওরা নিজেই দিকে তাকালো, তখন ওরা দেখে আকাশ কথা ওরা নিজেদের দিকে তাকায়। তখন ওরা দেখে ওদের শরীরের উপরে লাল লাল কিছু ফোঁটা দেখতে পাচ্ছে, যা দেখে ওরা মোটেও ভয় পায়নি। এই যে মিস্টার, এটা বুলেট প্রুফ গ্লাস, এর ভিতরে গুলি ঠোকার চান্স নেই। আমি জানি এখানকার সবগুলো গ্লাসই বুলেট প্রুফ, সেজন্য আসার সময় সব তৈরি করেই এসেছি। মানে? DSR 50 স্নাইপার, কখনো নাম শুনেছেন? শুনেছি এটা অনেক পাওয়ারফুল স্নাইপার। এর দাম 1 কোটি টাকা। 10 কিলোমিটার থেকেও টার্গেট করা যায়। 6 ইঞ্চি মোটা যেন কোনো কিছু ভেদ করতে পারে। কিন্তু ওই স্নাইপারের কথা আপনি কেন জিজ্ঞাসা করছেন? সাথে বন্দুকের নামই বা কী করে জানেন? কেননা আপনারা দুজনই ওই স্নাইপারের নিশানায়। কি? আমরা দুজনেই? এই চুপচাপ সব সত্যি বলবেন, না হয় অন্য ব্যবস্থা করতে হবে। তবে কোনো চালাকি করবেন না, তাহলেই আপনারা দুজনই বাঁচতে পারবেন। ফাইমা কিছুক্ষণ ভাবার পর, ঠিক আছে যাব আপনার সাথে, কিন্তু আপনি আমাদের কথা দিতে হবে এর বিনিময়ে আপনি আমাদের বা পরিবারের কোনো ক্ষতি করতে পারবেন না। পরিবার কথা বলতে মনে পড়লো, আপনাদের পরিবারের লোকরা কোথায়? আপনি কি করে জানেন? সাথে বাড়ির ঠিকানা কোথায় পেলেন? আমার সম্পর্কে আপনারা কিছুই জানেন না, সেজন্য আমরা পারি না এমন কোনো কাজ নেই। এসব কথা কি এখানে বলবেন না বাইরে যাবেন? তবে আপনাদের কোনো ক্ষতি করব না,
কেননা আপনাদের দুজনকে আমার দুই বন্ধু ভালোবাসে। ওদের ভালোবাসার মানুষকে আমি কেমন করে মারবো বলুন? তবে বাকিটা আপনাদের উপর নির্ভর করবে। যদি আমার বন্ধুরাই না থাকে তাহলে আপনাদের দুজনের কথা আমি কেন চিন্তা করব? অনেক দেরি হয়ে যাচ্ছে, চলুন এবার। বৃষ্টি ও ফাইমা কাজের কথা বলে। অফিস থেকে আকাশের পিছু পিছু অফিস থেকে বের হয়ে আসে। কালো গাড়িতে বসেন, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। আপনি আসলে একসাথে বসবো? ভয় নেই, গাড়িতে কোনো বোমা নেই। তারপর আমি লোকদের কল দিয়ে বললাম যাতে তারা এখান থেকে চলে যায়। আকাশ ওর লোকেদের সাথে কথা বলে গাড়িতে বসে ওদের দুজনকে সাথে নিয়ে। গাড়িতে 20 মিনিট চলার পর একটা রেস্টুরেন্টের সামনে আসে। আকাশ গাড়ি থেকে বের হয়ে ওদের নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। ওখানে আলাদা একটা কেবিন বুক করে যাতে ওদের মধ্যে যত কথা হবে তা যেন বাহিরের কেউ না শোনে। আমি কিছু প্রশ্ন করব, ওই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিবেন। বলেন কি জানতে চান? আকাশ ওর মোবাইল থেকে একটা মেয়ের ছবি দেখায়। এই মেয়েটিকে? আমরা চিনি না এনাকে, এনার নাম জানি। বাহ, একে চেনেন না অথচ গত 1 সপ্তাহ ধরে মেয়েটার সাথে জঙ্গলে এবং পার্কেও গিয়েছিলেন। ব্যাপারটা কিছুটা অদ্ভুত লাগছে না? সত্যি বলছি, আমরা এই মেয়েটির নামও জানি না। মেয়েটির নামও জানেন না? তাহলে এই মেয়েটির কথাই আমার বন্ধুদের ওদের হাতে তুলে দিলেন কেন? আকাশের এমন আচরণে ওর দুজনেই ভয় পেয়ে যায়। বিশ্বাস করেন, আমরাও আপনাদের বন্ধুদেরকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমাদের বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছে। বাধ্য মানে? কিসের জন্য? তাহলে শুনুন, 1 সপ্তাহ আগে আমরা একটা কাজে বের হই। তখন এই মেয়েটার সাথে আমাদের দেখা হয় পথে। মেয়েটার শরীরে কিছু জামা ছেঁড়া ছিল, সেই জন্য আমরা ওকে আমাদের বাড়িতে নিয়ে আসি। রাতে মেয়েটা থাকার ব্যবস্থা করে দিই। সকালে ওঠার আগে মেয়েটা চলে যায় কিছু না বলে। ঠিক তার 2 দিন পরে আর ফাহিমার ফ্যামিলি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পেলাম না। এর পরের দিন এটা নাম্বার থেকে কল আসে। তারপর কি হলো? ওখান থেকে বলে ওঠে আমাদের পরিবারকে ওই মেয়েটা আটকে রেখেছে। আমরা যদি ওদের কাজ করে দিই তাহলে ওরা আমাদের পরিবারকে ছেড়ে দিবে। কি কাজ করতে বলেছিল? আমাদের 2টো ছেলে ছবি দিয়েছিল, সাথে এও বলেছে এই ছেলে দুটোর সাথে প্রেমের অভিনয় করে ওদের সাথে আলাদা জায়গাতে দেখা করে ওদের হাতে তুলে দিতে। তখন আমরা নিজের ফ্যামিলির কথা চিন্তা করে এই কাজটা করতে বাধ্য হলাম। বিশ্বাস করেন, আমরা দুজনেই এই কয়েকদিনে ওদের ভালোবেসে ফেলেছি, কিন্তু পরিবারের কথা চিন্তা করে ওদের হাতে তুলে দিয়েছি। কথাটা বলে বৃষ্টি কেঁদে দিল। তোমরা ওদের তো তুলে দিয়েছো, কিন্তু তোমার পরিবারকে এখনো ছেড়ে দিল না কেন? এদের হাতে তুলে দেওয়ার পর বলেছে মেয়েটা কাকে যেন বিয়ে করবে। যতদিন না তাকে বিয়ে করতে পারে ততদিন পর্যন্ত আমাদের পরিবারকে ছেড়ে দিবে না। সেই ছেলেটি আর কেউ নয়, আমি। কিন্তু ওর মতো একটা মেয়ে আপনাকে কেন বিয়ে করতে চায়? তাও এত প্ল্যান করেছিল? তোমরা এখনো আমার আর আমার বন্ধুদের আসল পরিচয় জানো না। কি আপনাদের পরিচয়? সময় হলেই জানতে পারবে। ওদের হাতে দুজনের হাতে একটা করে মোট 2টো ঘড়ি ছিল, ওইগুলো কোথায়? ওদের হাত ঘড়িগুলো ওই মেয়েটা খুলে ভেঙে ফেলেছিল। সব কিছু বাদ দিয়ে ঘড়ি কেন ভেঙে ফেলেছিলে? ওর হাতে এত সুন্দর ঘড়ি দেখে ওই মেয়েটা জিজ্ঞেস করেছিল এত সুন্দর ঘড়ি কোথায় পেল। তখন আপনার বন্ধু বলেছিল এটা তার বন্ধু উপহার দিয়েছিল। এর চেয়ে বেশি কিছু জানি না। ওই ঘড়িতে কি এমন ছিল যে মেয়েটা ওদের অঙ্কন করে ঘড়িগুলো ভেঙে ফেলেছিল? আচ্ছা, ওই ঘড়িগুলোতে কি ছিল যার কারণে ভেঙে ফেলেছিল? কিছু না, সব কিছু বাদ। এটা বলুন, ওরা কোথায় থাকতে পারে? তবে এতটুকু বলেছে আমাদের বাবা মায়ের সাথে রাখবে না, ওদের একটা রুমে রাখার ব্যবস্থা করেছে। ওই জায়গাটা কোথায়? জানলে তো আমার বাবা মাকে ছাড়িয়ে আনতাম। ঠিক আছে, আপনারা যেতে পারেন, যা করার আমি করব। কিন্তু আপনি একলা কি করবেন? আপনি জানেন ওই মেয়েটার সাথে কত সিকিউরিটি থাকে, কত মাফিয়া ওর কথায় উঠে বসে। তা ওই মাফিয়ার নাম কি? ওরা এত বড় মাফিয়া না, ছোটোখাটো খুন ছিনতাইকারী করে থাকে। আপনাদের আর কোনো প্রয়োজন নেই। 2 দিনের মধ্যে আমি আমার বন্ধুদের ও আপনাদের পরিবারের সবাইকে নিয়ে হাজির হব। কিন্তু কি করে? সব কথা এখন না হয় না বলি। কথা বলে ওখানে থেকে চলে আসে হোটেলে। ওখানে এসে সব প্ল্যান করতে থাকে। তখনই আকাশের মনে পড়লো ওরা 3জন তো একই ডিজাইনের স্ক্রো পরে এবং সবার জুতোতে GPS সিস্টেম আছে। তাহলে ওরা
ওদের খুঁজে বের করতে কোনো সমস্যা হবে না। কিন্তু এই কথা কেন সে আমার আগে মাথায় আসেনি। আকাশ দেরি না করে জিপিএস দিয়ে ওদের লোকেশন জেনে নেয়, কিন্তু ওখানে যেতে হলে আকাশকে দুটো পথ বেছে নিতে হবে, এক পানিপথ, দুই আকাশপথ। এখন সমস্যা হলো কোন পথে বিপদ কম হবে। সেজন্য অনেকক্ষণ ভেবে পানিপথ ও আকাশপথ দুটোই ব্যবহার করবে। কেমন করে ব্যবহার করবে তা গল্পের মধ্যে আপনারা থাকুন, জানতে পারবেন। পরের দিন সকালে আকাশ সব কিছু রেডি করে যাওয়ার উদ্দেশ্যে, সেজন্য ও একটা দ্বীপের সামনে এসে নামলো। এবার শুধু অক্সিজেন বোতল নিয়ে পানিতে নামার পালা। কিন্তু লাফ দেওয়ার আগে আকাশের ফোনে কল আসে। উফ, এই সময় আবার কে কল দিল? ফোন বের করে নাম্বারটা দেখে আর বুঝতে বাকি রইল না যে ওই মেয়েটা কল দিয়েছে। কিন্তু এই সময় দেওয়াতে আমি একটু অবাকই হলাম, সেজন্য কল রিসিভ করেই বললাম, কেন কল করেছেন? কি বলো না তুমি? কয়েকদিন পর আমাদের বিয়ে, এখন না বললে কখন বলবা শুনি? এখন আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। সত্যি কল দিবে তো? দিব। কাল আমার সাথে দেখা করবে, তোমার জন্য শপিং করব। বললাম ওকে, ঠিকানা দিয়ে দিবেন, চলে আসবো। তবে ওখানে আপনি কোনো চালাকি করার চেষ্টা করবেন না। সত্যি কোনো কিছু করব না, শুধু তোমার পছন্দ অনুযায়ী আমি সব কিছু কিনবো, আর তুমি আমার পছন্দের। ঠিক আছে। আকাশ কল কেটে দিয়ে অক্সিজেন নিয়ে পানিতে নেমে পড়ে। 20 মিনিট সাঁতার কাটায় আকাশ ওই দ্বীপটার মধ্যে পৌঁছায়। দ্বীপে পৌঁছে আকাশ লক্ষ্য করলো এখানে কোনো সিকিউরিটি নেই, সেজন্য আরও ভালো করে আশপাশ দেখতে লাগলো। জিপিএসের মাধ্যমে ওই দ্বীপের মধ্যে একটা বাড়ি দেখতে পেল, সেজন্য আকাশ ওই বাড়িতে ঢোকার আগে ভালো করে আশেপাশ দেখছে। এদিকে কাউকে না পেয়ে আকাশের মনে সন্দেহর সৃষ্টি হলো, কেননা ওদেরকে এখানে রাখা হলে তো সিকিউরিটি থাকার কথা, কিন্তু এখানে তো এমন কিছুই দেখা যাচ্ছে না। তাহলে কি এখানে কোনো ফাঁদ পেতে রেখেছে কেউ? কিন্তু মেয়েটার কথা শুনে তো মনে হলো আমাকে ভালোবাসে। তাছাড়া কেউ নিজের ভালোবাসার মানুষকে মারার প্ল্যান তো করতে পারে না, তাহলে এই দ্বীপটা এমন কেন? এদিকে আকাশ তো কিছুই ভাবতে পারছে না কি করবে। ভিতরে ঢুকবে কি ঢুকবে না। অবশেষে ভিতরে ঢুকে গেল, আর ভেতরে গিয়ে দেখে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? অবশেষে ভিতরে ঢুকে গেল, আর ভেতরে গিয়ে দেখে বৃষ্টি ও ফাইমার পরিবার সবাইকে একটা রুমের ভেতর আটকে রেখেছে। আকাশকে দেখে ওনারা ভয় পেয়ে যায়। ভয় পাবেন না আপনারা, আমি আপনাদের এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কিন্তু তুমি কে? আমাকে চিনবেন না, তার আগে এটা বলেন এই ছেলে দুটোকে এখানে কখনো দেখেছেন? আজ সকালেই কারা এসে এদের নিয়ে গেল। ও শিট, তাহলে ওদের পায়ে স্ক্রু না থাকার কারণে তো এখন কিছুই করার নেই। আচ্ছা, ওদের কোথায় নিয়ে যেতে পারে আপনাদের কোনো ধারণা আছে? না, সকালে একটা হেলিকপ্টার এসেছিল, ওটাতে করেই ওদের নিয়ে যায়। সাথে এখানে থাকা সব লোকজনও চলে যায়। যাওয়ার আগে আমাদের 1 সপ্তাহের জন্য খাবার দিয়ে চলে যায়। ঠিক আছে, ভয় পাবেন না, আমি আপনাদের এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। সত্যি তুমি আমাদের এখান থেকে নিয়ে যাবে? 10 মিনিট অপেক্ষা করেন, আমি আপনাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। আকাশ ওর ফোন বের করে কাকে যেন কল করে। কল দেওয়ার 7 মিনিটের মধ্যে দুটো হেলিকপ্টার নামে। হেলিকপ্টারের সাথে 6 জন লোক নামে, সবার হাতে স্নাইপার। আন্টি ভয় পাবেন না, ওরা আপনাদের ক্ষতি করবে না, আপনাদের মেয়ের কাছেই নিয়ে যাবে। এবার উঠে পড়েন তাড়াতাড়ি। ওনাদের হেলিকপ্টারে উঠে আকাশও সাথে ওঠে যায় এবং বৃষ্টিকে কল দেয় একটা ঠিকানায় বলে, যাতে ফাইমাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসার জন্য বলে। বৃষ্টিও কোনো দেরি না করে ফাইমাকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ ওনাদের উদ্ধার করতে পেরেছে এটা নিয়ে খুশি, কিন্তু যখনই নিজের বন্ধুদের কথা ভাবে তখনই চোখ দিয়ে পানি পড়তে থাকে। আকাশের চোখে পানি দেখে আকাশের সাথে থাকা লোকগুলোও ভয় পেয়ে যায়, কেননা এমন একটা কঠিন মানুষেরও চোখে পানি আসে তা ওদের জানা ছিল না। হেলিকপ্টার দুটো একটা জঙ্গলের ভেতরে এসে নামে। এই জঙ্গলের ভেতরে 5000 মাফিয়ার লোক দিয়ে ভরা। ওদের ফাঁকি দিয়ে এখানে একটা ইঁদুরও ঢুকতে পারবে না। হেলিকপ্টারের দরজা খুলে দিলে আকাশ ওখান থেকে বের হয়, তবে মুখে মাস্ক লাগানো আছে। ওখান থেকে বের হলে সবাই একে বলে চিল্লাতে থাকে। তখনই বৃষ্টি কল দেয়। হ্যাঁ বলো। আপনি যেখানে আসতে বলেছেন ওখানে তো এসেছি, কিন্তু এখানে তো মাফিয়ার ভরপুর। আমাদের দেখলে তো জানে মেরে ফেলবে, এখন কী করব?
ওখানে 2 হাত উঁচু করে গেটে থাকা কাউকে ফোনটা দিবেন, যা বলার আমি বলে দিব। ঠিক আছে। এদিকে বৃষ্টি ও ফাইমার পরিবার সবাই হেলিকপ্টার থেকে নেমে পড়ল। ওনারাও এত লোক দেখে ভয় পেয়ে গেল। অন্যদিকে বৃষ্টি ও ফাইমা আকাশের কথা মতো হাত উঁচু করে গেটের দিকে আসতে লাগলো। যতই ওরা এগোচ্ছে ততই ভয় পাচ্ছে। গেটে থাকা লোকগুলো ওদের দেখে বন্দুক তাক করলো। এতে তো ওরা আরও ভয় পেয়ে গেল। প্লিজ শ্যুট করবেন না, আমরা এখানে একজনের সাথে দেখা করতে এসেছি। এই নিন, কথা বলুন। বৃষ্টি ওদের কাছে ফোন দিলে ওরা কথা বলে, ওদের ভেতরে ঢুকতে দেয়, সাথে ওদের গাড়িতে একটা লোগো লাগিয়ে দেয়। না তো ভেতরে ঢোকার সাথে সাথে অনেকে বোমা মারতে পারে, সেই জন্য লোগোটা লাগিয়ে দেয়, যাতে করে ওই লোগোটা দেখলে ওদের লোক মনে করে যেন কোনো ক্ষতি না করে। ওরা নিরাপদে আকাশের কাছে পৌঁছে যায়। ওখানে ওদের পরিবারকে দেখে ওরা অনেক খুশি হয়, সেজন্য ওনাদের দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আমি আমার কথা রেখেছি। সত্যি কি বলেছে আপনাকে ধন্যবাদ দিব? ধন্যবাদ দেওয়ার কিছু নেই। একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা? এরা কারা আর আপনার পরিচয় বা কি? যেদিন আমার বন্ধুদের খুঁজে পাবো ওই দিন আপনাদের পরিচয় বলবো। এখন আপনারা যেতে পারেন। কিন্তু ওদের খুঁজে পাবো তো? ওদের যে করেই হোক খুঁজে বের করবই। আমার ততদিন পর্যন্ত অপেক্ষা করব? কার জন্য তোর অপেক্ষা করবি? মানে আম্মু, আমি আর বৃষ্টি ওনার 2 বন্ধুকে ভালোবাসি। এরপর ফাহিমা ওদের কথাগুলো ওনাদের বলতে লাগলো। ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস, আমার কোনো আপত্তি নেই। আপনারা তাহলে যেতে পারেন। তবে ওই মেয়েটি যদি আবারও ক্ষতি করার চেষ্টা করে তখন কি করবেন? সমস্যা নেই, এইভাবে ওনাদের আমার আর ফাহিমার কিছু সিক্রেট বাড়ি আছে যা অফিস থেকে দেওয়া হয়েছে। এখন থেকে ওনারা ওখানে থাকবে। বন্ধুদেরকে খুঁজতে যতটা সাহায্য করতে পারি করব। লাগলে জানাবো। এখন আপনারা যেতে পারেন। ওনারা চলে গেল। এদিকে ওই মেয়েটি আকাশকে কল দিয়ে বলে দেখা করার জন্য, তবে মেয়েটির দেওয়ার ঠিকানায় আসতে বলা হয়েছে। আকাশ মনে মনে ভাবে, এটাই তো চেয়েছি আমি, তোমাকে আটকে রেখে আমার বন্ধুদের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমি চলে আসব। শুধু আসলেই হবে না, একেবারে বর্ষে যে আসবে। মানে হচ্ছে যে কাল আমাদের বিয়ে, সেজন্য এখানে চলে আসবে, তোমাকে সাজাতে হবে না। ঠিক আছে, চলে আসব। তবে কোনো চালাকি নয়, তোমার চালাকির জন্য তোর বন্ধুদের জন্য খারাপ হয়ে দাঁড়াবে। আমার একটা শর্ত আছে। কি শর্ত? বিয়েতে আমার বন্ধুদের দেখতে চাই আমি। সমস্যা নেই, তারও ব্যবস্থা আছে। তোমার বন্ধু তোমার পাশেই থাকবে, তবে তুমি ইচ্ছে করলেও ওদের নিয়ে পালাতে পারবে না, সেই ব্যবস্থাও আমি করব। আর একটা কথা, বিয়ে হওয়া 1 দিন পর তোমার বন্ধুদের ছেড়ে দেওয়া হবে, এর আগে না। আচ্ছা একটা কথা বলো, আমাকে জোর করে বিয়ে করে তুমি কি পেতে চাও? তা তো তোমার না জানলেও চলবে বেবি, চিন্তা করো না। আমি তোমার সম্পত্তি হাতিয়ে নিব না, শুধু তোমার রানী হয়ে থাকতে চাই। স্বপ্ন দেখা ভালো, তবে বেশি স্বপ্ন দেখা ভালো না, আপনি জানেন তো। ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আপনি কি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন? না, ভুলিনি। তোমার এত ক্ষমতা, তবু নিজের বন্ধুদের খুঁজে বের করতে পারলে না। আমি কারোর সাহায্য ছাড়াই ওদের ফিরিয়ে আনবো। দেখা যাক, কাল তাহলে তৈরি হয়ে আসবে। আসবো, তবে আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? কেন? এমনিতেই আপনাকে দেখতে ইচ্ছে করছে। এখন না, যা দেখার বিয়ের দিনই দেখবে। এখন না, যা দেখার বিয়ের দিনই দেখবে। এই দিকে আকাশ প্ল্যান করতে থাকে, কালকেই যা করার করতে হবে। কেননা মেয়েটি যখন দেখা করবে না তাহলে তো আর কিছুই করার নেই। কিন্তু আকাশকে এটাও ভাবায়, মেয়েটি কেন আমাকে বিয়ে করতে চায়, ওটাই তো বুঝলাম না। মেয়েটি জানে আমি বিবাহিত, তবুও এমনটা কেন করছে? এতে মেয়েটার কি স্বার্থ থাকতে পারে? এসব ভাবতে ভাবতে আকাশ সব কিছু প্ল্যান করে ফেলে। কালকেই এর শেষ দেখে ছাড়বে ও। পরের দিন আকাশ রেডি হয়ে মেয়েটির দেওয়ার ঠিকানায় যায়, কিন্তু এখানে এসে দেখে কোনো কিছুই নেই এখানে। এমনকি এখানে যে বিয়ে হবে তাও মনে হচ্ছে না। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে, কাউকে দেখতে পাচ্ছে না। তখনই একটা হেলিকপ্টার আকাশের থেকে কিছুটা দূরে মাটিতে নামে। ওখান থেকে কয়েকজন ছেলে নামে। আকাশ হ্যাঁ স্যার। এখানে তো কেউ নেই। ম্যাডাম আপনাকে নিয়ে যেতে বলেছি। কোথায়? তা আপনার না জানলেও চলবে। তোমরা হয়তো জানো না আমি কে। আমাদের জানার প্রয়োজন নেই। ম্যাডাম আপনাকে নিয়ে যেতে বলেছে, তাই আপনাকে নিতে আসলাম। ম্যাডাম বলেছে আপনার থেকে একটু দূরে থাকতে,
সেজন্য আপনি হেলিকপ্টারে আগে উঠুন, তারপর আমরা উঠব। একসাথে উঠলে সমস্যা কোথায়? ম্যাডাম বলে দিয়েছে আমরা আপনার সাথে না গায়ে জোরে না বুদ্ধিতে কোনোটায় পেরে উঠব না, সেই জন্য আপনার থেকে দূরে থাকতে বলেছি। আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা বলবে তো? আমরা জানি না, দেরি হয়ে যাচ্ছে, উঠুন প্লিজ। কোনো কথা না বাড়িয়ে উঠে পড়ে। 30 মিনিট পর ওরা আকাশকে নিয়ে একটা বাড়ির ছাদে নামে। নামুন এবার। সামনে এগুলো একটা লোক আছে আকাশের সামনে। আপনার জন্য এই রুমে অপেক্ষা করছে। আকাশ রুমের সামনে গিয়ে টোকা দেয়। মেয়েটি আকাশকে ভেতরে আসতে বলে। আকাশ ভেতরে ঢুকে মেয়েটিকে দেখে, চমকে ওঠে, কেননা মেয়েটা হচ্ছে আকাশ রুমের সামনে গিয়ে টোকা দেয়। মেয়েটি আকাশকে ভেতরে আসতে বলে আকাশ ভেতরে ঢুকে মেয়েটিকে দেখে চমকে ওঠে, কেননা মেয়েটি হচ্ছে নীলা। এ কি নীলা, তুমি? ভুল করছেন, আমি নীলা নই। ভুল আমি করছি তাই না? তুমিই নীলা। আমি নীলা আপুর মতো দেখতে, কিন্তু নীলা নই। নীলার মতো দেখতে মানে? নীলা আমার ছোট বোন, আর আমরা যমজ বোন। নীলা আমাকে কখনো কিছু বলেনি, না বলেছে ইরা। ইরা নামটা একবারও উচ্চারণ করবেন না। ওই একটা মেয়ের জন্য আমরা ছোট বোনকে হারিয়েছি। হারিয়েছি মানে? আপনার সাথে ইরা মেয়েটার বিয়ে হয়ে যাওয়াতে আমার বোন আত্মহত্যা করেছে। কথাটা শুনে আকাশের অনেক খারাপ লাগলো, কেননা আকাশ ইরাকে ভালোবাসে, সেজন্য ও চাইলেও অন্য কাউকে ভালোবাসতে পারবে না। দেখো, তোমার বোনের সাথে যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত। এখন আর আফসোস করে কি হবে? আমার ছোট বোনটা তো আর ফিরে আসবে না। দেখো, তোমার ছোট বোনের সাথে যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি এটাই ভাবতে পারছি না আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন। আপনার সাথে পরিচয় হওয়ার পর আমার বোন সব সময় আপনার কথা বলতো। ওর মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি। তখন থেকে আপনার প্রতি আমার একটু ভালো লাগা কাজ করে। তখন থেকে আপনাকে ভালোবাসতে শুরু করি। কিন্তু যখন আমার বোন বলল ওর আপনাকে ভালোবাসে, তখন আর আমার কিছুই করার ছিল না। এরপরে জানতে পারলাম আপনি অন্য একটা মেয়েকে ভালোবাসেন। এরপর থেকে আমার বোনটাকে অনেক কান্না করে, কিন্তু আমি ওর জন্য কিছুই করতে পারিনি। যখন আপনি ওই মেয়েটিকে বিয়ে করে ফেলেন, তখন আমার বোন অনেক কষ্ট পেয়েছে। তার কিছুদিন পরেই ও কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করে। তাহলে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করতে চাইছেন? না, কারণ আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু আমার বোন থাকাতে আমি কিছু বলতে পারিনি। কিন্তু এখন যখন বোনই বেঁচে নেই, তাহলে আর আমি আপনাকে অন্য কারোর সাথে হতে দিব না, কিছুতেই না। দেখুন, আপনি ভুল ভাবছেন। জোর করে কোনো কিছু আদায় করা যায় না। জোর কেন করব? বিয়ের জন্য জোর কেন করব? বিয়ের পর আমার ভালোবাসা দিয়ে আপনাকে আমি সব ভুলিয়ে দিব। আমি বিবাহিত জানা সত্ত্বেও আপনি এমন কেন করছেন? আমি আপনাকে ভালোবাসি, সেজন্য। আপনার নামটাই তো জানা হলো না। নাম জেনে কি করবেন? কি বলছেন? আমি কি আমার হবু বউয়ের নামটাও জানতে পারবো না? হবু বউ কথাটা শুনে মেয়েটির চোখ চঞ্চল করে উঠল। আকাশ খুব ভালো করেই কাউকে কোন কিছু বলে লাভ হবে না। একে ইমোশনাল ব্ল্যাকমেল করে সব কিছু করাতে হবে। আমার নাম নীলু। এবার আমি কি আমার বন্ধুদের সাথে দেখা করতে পারি? ওরা উপরে আছে, গিয়ে দেখা করে নিন। উপরে আসলো। তুই ঠিক আছিস তো? কি রে, যেখানে আমার জিজ্ঞেস করার কথা সেখানে তোরা কেন জিজ্ঞেস করছিস? তুই তো আমাদের খোঁজার অনেক চেষ্টা করেছিস, কিন্তু পাসনি। তোরা কি করে জানলি? সে অনেক কথা, এখন বল বিয়েটা কখন করছিস? ফাজলামো করিস না। রফিকুল কোথায়? আমরা তো জানি না। শোন, আমি সব কিছু সেট করেই এসেছি। এখান থেকে নীলু আর রফিকুলকে উঠিয়ে নিয়ে যাব। কিন্তু এখানে তো অনেক মাফিয়া, কিন্তু এই নীলুটা আবার কে? আরে, যার সাথে আজকে আমার বিয়ে হওয়ার কথা। কিন্তু নীলুর কোনো ক্ষতি করব না, শুধু রফিকুলকে মেরে দিব। সাথে নীলুকে বাংলাদেশে নিয়ে যাব। ওকে মারবো না, আর বাকি সবাইকে মেরে ফেলবো। তো যেমনটা ইচ্ছে, কিন্তু এটা সম্ভব হবে কিভাবে? তাহলে আমার প্ল্যানটা শোন। এরপর আকাশ ওদের দুজনকে সব প্ল্যান বুঝিয়ে দিল। তোরা আমার সাথে নিচে নেমে আয়, বাকিটা আমি দেখব। আকাশ ওদের নিয়ে নিচে নামে। এদিকে আকাশের চারপাশে 10 জন মাফিয়া লোক স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে, যাতে করে আকাশ এখান থেকে কোনো মতে না পালাতে পারে। লোকজনগুলো আকাশকে নিয়ে বাড়ির সামনে আসে। তখনই আকাশ রফিকুল ইসলামকে দেখতে পায়। আমি বলছি না আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। রফিকুলের কথায় আকাশ মুচকি হাসলো। সময়ই তা বলে দিবে। এদিকে নীলুকেও
আনা হলো। অন্যদিকে চারপাশে প্রায় 1000 মাফিয়া দাঁড়িয়ে আছে। অন্যদিকে আকাশের কথা তো সব কিছু রেডি করা হয়েছে, শুধু এখন আকাশের হুকুমের পালা। নীলুকে আকাশের পাশে বসানো হলো। নীলু তো অনেক খুশি। আকাশ নীলুর হাতে হাত রাখে, সাথে সাথে নীলু অজ্ঞান হয়ে যায়। আকাশ বসা থেকে উঠে রফিকুলের মাথায় বন্দুক ধরে। অন্যদিকে আকাশের লোকজন অন্য সব মাফিয়াদের স্নাইপার দিয়ে গুলি করে মেরে ফেলে। প্রায় 30 মিনিট সময় লেগে যায়। ওদের সবাইকে মেরে ফেলে, কিন্তু রফিকুলকে বাঁচিয়ে রাখে। রফিকুল ভাবতেও পারেনি এখানে এমন কিছু হয়ে যাবে। শাকিল ইশারায় ওদের লোকেদের এখান থেকে চলে যেতে বলে। তুই কি ভেবেছিস এত সহজে আমি হার মানব? এটাই আমার সবচেয়ে বড় বোকামি। একে নিয়ে যা, সাথে জীবিত অবস্থায় এর শরীর থেকে প্রতিটা অঙ্গ কেটে টুকরো করে ফেলবি। আমাকে ছেড়ে দাও আকাশ, আমি তোমার বাবার মতো। বাবার মতো, তাই না? তাহলে আপনি ইরাকে এমন কষ্ট দিতে পারতেন না। একে নিয়ে যায় এখান থেকে। আকাশের লোক রফিকুলকে নিয়ে যায়, তখন ওদের থেকে বন্দুক নিয়ে যায় না, আকাশের গুলি করতে যাবে তার আগেই আকাশ গুলি করে মেরে ফেলে। ওখান থেকে নীলুকে নিয়ে আসে। একে কেন নিয়ে যাবি? একে এখানে রেখে গেলে নতুন কোনো ঝামেলা পাকাবে। তার চেয়ে ওকে বাংলাদেশে নিয়ে গিয়ে বুঝিয়ে কোনো ভালো একটা ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিলে মেয়েটা সুখে থাকবে। তোরা তো জানিস বিনা কারণে কাউকে মারতে পারি না আমি। মেয়েটা কোনো দোষ করেনি, তাহলে শুধু শুধু মেয়েটাকে কেন মারবো? মেয়েটা কি রাজি হবে? পরে দেখা যাবে, এখন তোরা রাজি থাকলেই হবে। মানে? আমার সঙ্গে চল, তাহলেই বুঝতে পারবি। 3 বন্ধু বিজয়ের হাসি দিয়ে ওখান থেকে নীলুকে নিয়ে চলে আসলাম একটা বাড়িতে, যেখানে বৃষ্টি ও ফাহিমা বউ সেজে অপেক্ষা করছে। সব কিছু ঠিক করা আছে, এখন শুধু জামাইয়ের আসার পালা। আমরা কি বিয়ে খেতে আসছি নাকি এখানে? কথা না বাড়িয়ে এখানে বসে যা। কাজী সাহেব বিয়ে পড়ান। কার বিয়ে? তোদের। কাজী সাহেব দেরি না করে তাড়াতাড়ি করেন, আমাদের আজকেই বাংলাদেশে যেতে হবে। ওরা দুজনেই আকাশের কথায় কবুল বলে বিয়েটা করে নিল, কিন্তু ওরা এখনো জানেই না কার সাথে ওদের বিয়েটা হয়েছে। বিয়ে তো হয়ে গেল, এবার তাড়াতাড়ি করে গাড়িতে বস, এয়ারপোর্টে যেতে হবে। কিন্তু কাদের বিয়ে করালাম তাই তো জানি না। প্লেনে তোদের সব কিছু বলবো, এখন কোনো কথা না বাড়িয়ে চল। আকাশ সবাইকে নিয়ে গাড়িতে বসে পড়ে, সবাই চুপচাপ। অন্যদিকে শাকিল আর অন্তর মন খারাপ করে বসে আছে। কিছুক্ষণ পর ওরা এয়ারপোর্টে পৌঁছায়। ওখানে ওরা একটা প্রাইভেট জোন নেয়। ওখানে বৃষ্টি ও ফাহিমার পরিবারের সবাই উঠে পড়ে। অন্যদিকে নীলু এখনও ঘুমের মধ্যে। অন্যদিকে বৃষ্টি ও ফাহিমা শাকিল এবং অন্তরের সামনে আসলে ওরা ওদের সামনে থেকে চলে যেতে বলে, কারণ ওরা শাকিল ও অন্তরের সাথে ভালোবাসার নামে প্রতারণা করলো। তোরা যা ভাবছিস সব ভুল, আমি তোদের সব কিছু বুঝিয়ে বলছি। বৃষ্টি ও ফাহিমা তোমরা ওখানে গিয়ে বসো, আমি সব ঠিক করে নিচ্ছি। এরপর আকাশ ওদের সব কিছু বুঝিয়ে বলতে থাকলো। পাঠক ও পাঠিকাগণ, আপনারাও ওইসব কাহিনী সবই জানেন, সেই জন্য নতুন করে আর আপনাদের বললাম না। ওরা সব কিছু শুনে নিজের ভুল বুঝতে পারলো এবং বৃষ্টি ও ফাহিমার কাছে গেল, ওদের বুকে জড়িয়ে নিল। ক্ষমা করে দাও আমাদের। তোমরা আমাদের ক্ষমা করে দিও। ওদের সব ভুল বোঝাবুঝির পর ওরা বাংলাদেশে আসলো। সাথে নীলুকেও আকাশ অনেক বোঝালো, মেয়েটাও রাজি হয়ে গেল। ওখানে এসে আকাশ ওদের বাড়িতে চলে আসলো। ওখানে এসে ইরাকে ওই সিক্রেট রুম থেকে সবাইকে নিয়ে বের হয়ে ড্রয়িং রুমে আসার জন্য বলল। ইরাও সিসিটিভিতে আকাশকে দেখে ওদের সবাইকে নিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসে। আকাশকে দেখে ইরা দৌড়ে জড়িয়ে ধরে, সাথে কান্না করতে থাকে। এতদিন কোথায় ছিলে? কান্না করলে ওনারা কি ভাববে? ওনারা মানে? এইদিকে তাকাও। ইরা তাকিয়ে দেখে শাকিল, অন্তর ও ওদের সাথে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে, পাশে কয়েকজন লোকও আছে। এনারা কারা? একে একে ওনাদের পরিচয় করাতে থাকলাম। সত্যি আমি অনেক খুশি, শেষমেশ ওদেরও বিয়ে হলো। কিন্তু এই মেয়েটিকে? ও আমার বন্ধু, আজ থেকে তুমি ওকে আমার ছোট বোনও ভাবতে পারো। ভালোই হবে, আমার একটা ছোট বোন পেয়ে গেলাম। নাম কি তোমার? আমি নীলু চৌধুরী। আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, আপনারা সবাইও থাকবেন। সবাই একসাথে বলে উঠলো, আমরা সবাই একসাথে থাকবো। এরপর থেকে ওদের পরিবার আনন্দে কাটতে থাকে, সাথে আকাশ ও ইরার প্রেমও। বন্ধুরা, আপনারা অনেক মাফিয়া গল্প পড়েছেন, কিন্তু সবগুলো গল্পের মধ্যে শেষের কাহিনী
এক থাকে, সেই জন্য আমি একটু ভিন্ন রকমের গল্পটা শেষ করলাম। অনেকে মাফিয়া গল্পে নায়কের পরিচয় সবাই জেনে যায়, কিন্তু আমার গল্পটা ছদ্মবেশী, সেই জন্য নায়কের পরিচয়টাও গোপন রেখে দিলাম। জানি অনেকের কাছে এই পর্বটা ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু কি করব বলুন, সবার মত শেষের কাহিনী কি একরকম দিতে পারি না, সেই জন্য কাহিনীগুলো একদম ভিন্ন রকমের তুলে ধরলাম। এখানে নীলুর ও ঈশার বিয়ের ব্যবস্থা করে দিলাম না, কি করব, বোনটা যে ছোট, আর বাকি রইল নীলু, ওর জন্য পাত্র দেখতেছি, পেলেই জানাবো। যদি আপনাদের জানাশোনা কোনো পাত্র থাকে তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতদিন ধরে আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পরবর্তীতে আপনাদের জন্য ভিন্ন একটা গল্প নিয়ে হাজির হব। সমাপ্ত।